আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? হোপফুলি ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এন্ড তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও, তাহলে আমরা শুরু করব আমাদের আজকের এই ক্লাস। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণে তোমাদের এইচএসসি তে যে টপিকগুলো রয়েছে তার ভিতরে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও যে টপিকটা, সেটা হচ্ছে সমাস। তো আজকের ক্লাসে আমরা এই সমাস নিয়ে আলোচনা করব। সবাই একটু জয়েন করে ফেলুন এন্ড আমরা তাহলে আমাদের ক্লাসটা আজকে শুরু করে দিই। আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে সবাইকে আমাদের ক্লাসে একটু মেনশন দিয়ে দাও, যাতে করে আমরা সবাই সহ আমরা ক্লাসটা করতে পারি। ওকে, সাউন্ড ক্লিয়ার না ভাইয়া? একটু দেখি। আচ্ছা, এখন কি আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ, এখন ক্লিয়ার, তাই তো? এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে? এখন সাউন্ড ঠিক আছে? ওকে জি, ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদেরকে একটু বলে রাখি, আজকে মানে সমাসের প্রাথমিক একদম শুরু থেকে যদি ক্লাস না করো তাহলে কিন্তু মাঝখান দিয়ে গিয়ে সমাসটা বুঝতে তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমি এই জন্য একটু আজকে একটু তোমরা সবাই একটু জয়েন করো, দেন আমি শুরু করি। কারণ আমি একদম প্রথম থেকে যদি আলোচনাটা না বুঝো, মানে বেসিক আলোচনা যেটা, এই বেসিকটা যদি না বুঝো তাহলে কিন্তু আসলে বুঝতে প্রবলেম হবে। তো বেসিকটা আমি তোমাদেরকে বুঝাবো, এন্ড বেসিকটা বুঝার পর হচ্ছে আমরা আস্তে আস্তে ইয়েতে যাব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, সবাই একটু জয়েন করো, কেন সবাইকে একটু মেনশন দিয়ে দাও। একদম শুরু থেকে সমাসের ক্লাসটা করলে বুঝতে পারবা, আদারওয়াইজ কিন্তু সমাজ বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য। ওকে, সো সবাই একটু মেনশন দাও, যারা যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, যাতে করে আমরা সবাই মিলে একসাথে আমরা ক্লাসটা যুক্ত হতে পারি, ক্লাসটা করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, সবাই মোটামুটি জয়েন করছো। তাহলে এবারকে আমি শুরু করব। এখানে প্রায় 100 জন দেখা যাচ্ছে, যদি আমাদের ক্লাসে 150 জনের মতো থাকে আমার যতদূর মনে হয়। একজন বলছে কি জানি যে, কি জানি একটা কমেন্ট আসলো, তানবীর ভাইয়ের বিয়া। তোর কইছে আমার বিয়ে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমার বিয়ে আমি জানি না, হে জানে আমার বিয়ে। ভাইয়া 3টা স্যারের কাছে পড়ছি এই সমাস, কিন্তু পারি না, আপনি লাস্ট ভরসা। আয় হায়, তুমি প্রথমে আমার কাছে চলে আসতা, তুমি তো ভুল করছো মামুনি। আচ্ছা, একটা আইডি নাম হচ্ছে বন্দি পাঠশালা শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, রচনা নিয়ে কিছু বলেন। প্রিয় বন্দি পাঠশালা শিক্ষার্থী, রচনা নিয়ে বলবো আস্তে ধীরে, বুঝছো? মানে বন্দি পাঠশালা একদম টপ প্যান, সে কলিজে দিয়ে সে বন্দি পাঠশালাকে ভালোবাসে, এই জন্য তার আইডি নাম হচ্ছে বন্দি পাঠশালা শিক্ষার্থী। ভেরি গুড। আচ্ছা, আরেকটু 2 মিনিট পরে স্টার্ট করি। হ্যাঁ, আস্তে আস্তে অনেকে জয়েন হচ্ছে। কথা আসলে মানে সমাস হচ্ছে এমন একটা জিনিস, এটা প্রাথমিক আলোচনাটা না বুঝলে ভালো করে তুমি হচ্ছে আলোচনায় যেতে পারবে না। বাট 2 মিনিটের আলোচনা, প্রাথমিক আলোচনাটা, বাট এই 2 মিনিট যদি না বুঝো তাহলে কিন্তু সামনে গেলে তোমাদের জন্য প্রবলেম তৈরি হবে। ঠিক আছে, ওকে ওকে, যে অনেকে জয়েন হচ্ছে। ভাইয়া ক্লাস তো শুরু করেননি, একটু গল্প করেন, আপনার গল্প ভালো লাগে,
আচ্ছা আই হাই কিলো আমার গল্প ভালো লাগে, ওকে করব। এই বাদ দিয়ে 3 বার আপনার কাছে এটা পড়া হবে। এই বাদ কি, এই বাদ দিয়ে, হ্যাঁ আচ্ছা ভেরি গুড ভেরি গুড। 3 ভাষায় আমার সমাজ পড়তেছে। ভাইয়া পাঞ্জাবি প্রম, এটা আমাকে কাব্য ভাই গিফট করেছিল। হ্যাঁ, আরো প্রায় 1.5 বছর আগে, 1-1.5 বছর হয়ে গেছে। এটা আমাকে কাব্য ভাই গিফট করেছিল। আমি জানি না যে এই পাঞ্জাবিটা আসলে দাম কেমন, বাট এই পাঞ্জাবিটা এত বেশি আমি পড়ছি, এত বেশি এটা আমি পড়ছি যে এই পাঞ্জাবির দাম উঠা 3 গুণ বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা চাইলে এরকম মাঝে মধ্যে পাঞ্জাবি গিফট দিতে পারো, আমি কিছু মনে করবো না যদি তোমরা দিতে চাও। আমার আবার এত লোভ নাই, তবে আমার পাঞ্জাবি সাইজ 42। কারো কাছে আগে সব ক্লাসের নোট আছে, প্লিজ কেউ দিতে পারবেন? ওকে ঠিক আছে, এবার শুরু করি। হ্যাঁ, অলরেডি 150 ক্রস করছে। আমরা শুরু করতেছি আমাদের সমাসের ক্লাস। সমাসের ক্লাস শুরু করার আগে আমি একটা বিষয় তোমাদেরকে বলবো, একটু কান খাড়া করে শুনো। এবং এই কথা তুমি যদি ভালো করে যদি শুনো, তাহলে আমি একদম 100% শিওর, নিশ্চিত যে তুমি সমাস পারবা। 100% শিওর তুমি সমাস পারবা। প্রথমত নাম্বার 1 একটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। সমাসের ক্লাস করবা, ধৈর্য হারা হবা, সমাস শিখতে পারবা না। অবশ্যই ভাইয়া তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ওকে আচ্ছা, এরপর নাম্বার 2 হচ্ছে সবকিছু তুমি বুঝবা না, সবকিছু বুঝবা না। বুঝছো, এটা হচ্ছে প্রথম কথা, সবকিছু বুঝবা না। একটা কনসেপ্ট পড়াচ্ছি, একটা সমাস পড়াচ্ছি, তুমি এই সমাস বুঝো নাই, আমাকে ক্লাসে বললা ভাইয়া আবার বুঝাই দেন, আমি বুঝাই দিলাম, অথবা আমাকে বললাই না, তুমি বুঝো নাই, ফাইন। তো কোনো কনসেপ্ট না বুঝার কারণে তার মানে এই না যে তুমি ওটা পারবা না। অর্থাৎ সমাসে এমন অনেক জিনিস আছে যেগুলো তুমি 100% বুঝবা না, বাট তোমার পরীক্ষাতে 5 নাম্বারের জন্য সমাসের 100% বুঝাও লাগবে না। তো এই জন্য বলছি যে বুঝতেছি না, সবকিছু বুঝতেছি না, স্কিপ করলাম, সমাস বাদ, এইটা এই চিন্তাধারা থাকলে সমাস শিখতে পারবে না। তো প্রথমত এইটা মাথায় নিতে হবে যে তুমি তানভীর ভাইয়া না, তুমি কি আমি না, তাহলে তুমি সবকিছু কি মানে সমাস তুমি আমার মতো পারবা? সম্ভব, এটা সম্ভব না। তো কাজেই তুমি কিন্তু টিচার না, তুমি স্টুডেন্ট। তো এটা তুমি সবকিছু বুঝবা না। নাম্বার 2 হচ্ছে ধৈর্য রাখতে হবে। যাই বুঝো না বুঝো, আমার 2টা ক্লাস হোক 3টা ক্লাস হোক, ধৈর্য ধরে সমাসের ক্লাসগুলো করতে হবে। এই দুটো জিনিস যদি পারো, আমি কথা দিচ্ছি সমাসের শেষ ক্লাসে তুমি কমেন্ট করবা যে ভাইয়া আমি এত সুন্দরভাবে আমি কখনো সমাস শিখি নাই, এবং তোমাকে শেখানোর দায়িত্বটা আমার। তো চলো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হ্যাঁ, সুলাইমান ইসলাম, আই লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু সুলাইমান। আবার দেখিও কোনো ছেলে কোনো মেয়ে আবার তার বাপের আইডি দিয়ে কমেন্ট করছে কিনা আল্লাহ মাহবুব জানে, খুব ভয় থাকি, বুঝছো। যাই হোক, যদি তুমি আসলেই তুমি যদি সুলাইমান হয়ে থাকো তাহলে লাভ ইউ টু ব্রো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো, ধরো আমি একটা বাক্য লিখলাম, বাক্যটা হচ্ছে যে সিংহ চিহ্নিত আসন। আচ্ছা, সিংহ চিহ্নিত আসন এটাকে কি বলা যায় বলো তো? সিংহ চিহ্নিত আসন এটাকে এক বাক্যে কি বলা যায় বলো? সিংহ চিহ্নিত আসন এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় এটা হচ্ছে সিংহাসন, রাইট? সিংহাসন। তাহলে সিংহ চিহ্নিত আসন এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিংহাসন। আচ্ছা, এখন এই যে দেখো সিংহ চিহ্নিত আসন, এই যে বড় যে বাক্যটা, এই বাক্যটাকে বলে এটা হচ্ছে ব্যাস বাক্য। এটা কি বাক্য? এটা হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। সেটা কি? সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে যেটা ব্যাস বাক্য সেটাই বিগ্রহ বাক্য, রাইট? আচ্ছা, এরপর আসো আসন। এই যে আসন যেটা তৈরি হয়েছে, যেটা উৎপন্ন হয়েছে, রাইট? কি বললাম? যেটা তৈরি হয়েছে, যেটা উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে সমস্ত পদ। সেটা কি পদ? সেটা হচ্ছে সমস্ত পদ। তাহলে কি বললাম? যে সিংহ চিহ্নিত আসন বড় বাক্য, সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, আর যেটা তৈরি হয় সেটা হচ্ছে সমস্ত পদ। এখন সমস্ত পদের ভিতরে 2টা পদ থাকে। এই যে দেখো সিংহ, এটা পূর্বে আছে, এই জন্য এটাকে বলা হয় এটা হচ্ছে পূর্ব পদ। কি পদ? পূর্ব পদ। আর আসন এটা যেহেতু পরে আছে, এই জন্য বলা হয় এটা হচ্ছে পরপদ। এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে উত্তর পদ। তাহলে যাহা পরপদ তাহাই উত্তর পদ। তাহলে আবার বলছি, সিংহাসন, সিংহটা হচ্ছে পূর্বে আছে, এই জন্য এটা পূর্বপদ। আসন পরে আছে, এটা হচ্ছে পরপদ। তাহলে সিংহাসন, পূর্বপদ, পরপদ, এই কনসেপ্টটা ক্লিয়ার।
জাস্ট এই জিনিসটাই আমাদেরকে জানতে হবে যে সমাসের বেসিক জিনিস, তোমাকে এই জিনিসটা জানতে হবে, ব্যাস বাক্য কি, সমস্ত পদ কি, পূর্বপদ পরপদ কি। এই তিনটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার কিনা, 1 মিনিটের আলোচনা, এই তিনটা জিনিস যদি ক্লিয়ার হয় তাহলে আমি একটু সামনে আগাবো। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এই কনসেপ্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার? অর্থাৎ এই তিনটা জিনিস তোমাদের কাছে কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ক্লিয়ার। এইবার চলো আমরা সমাসের আলোচনায় চলে যাই। সমাস কত প্রকার? কেউ বলো 4 প্রকার, কেউ বলো 6 প্রকার। এটা তোমার জানা গুরুত্বপূর্ণ না। তোমার পরীক্ষাতে কি টাইপ আসবে? তোমার পরীক্ষাতে আসবে ব্যাস বাক্য নির্ণয় করো, কোন সমাস এটা বলো। তোমাকে এটাই করতে হবে। সমাস কয় প্রকার এটা নিয়ে তোমার মাথামাতি করে লাভ নাই, সেটা অ্যাডমিশনে গিয়ে পড়িও। এখন এটা না জানলেও হবে, সমাসের কয় প্রকার এটা তুমি জানোই না, এটা তোমার দরকারও নাই একাডেমিতে। তোমাকে সমাস আইডেন্টিফাই করতে হবে। ওকে, চলো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখন দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে এই একমাত্র সমাস যেই সমাসে আমরা জানি সমাসে সাধারণত 2টা পদ থাকে, একটা পূর্বপদ আর একটা পরপদ। দ্বন্দ্ব সমাসে সবসময় উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান। আচ্ছা, উভয় পদ প্রধান মানে কি? অর্থাৎ এই যে সমাসটা আছে এই সমাসটাতে পূর্ব পদকেও বুঝাবে পরপদকেও বুঝাবে, মানে 2টা পদেরই অর্থের প্রাধান্য পাবে। ফর এক্সাম্পল আমি বললাম যে মা বাবা। এখন এই যে মা বাবা, দেখো মা বাবা বলতে কিন্তু মাকেও বুঝায় বাবাকেও বুঝায়। যেমন আমি বললাম মা বাবা সন্তানকে অনেক আদর করে। আচ্ছা, তার মানে কি শুধু মা আদর করে না শুধু বাবা আদর করে? বলতো, দুজনেই আদর করে। তার মানে মা বাবা 2 পদের অর্থ প্রদান। আমি বললাম যে মা বাবা আমাকে টাকা দিয়েছে, তার মানে মাও দিয়েছে বাবাও দিয়েছে। তার মানে এই সমাসে 2টা পদের প্রাধান্য পাচ্ছে। এজন্য আমরা এটাকে বলি এই সমাসে উভয় পদের অর্থ প্রধান। কি বলি? এই সমাসে উভয় পদের অর্থ প্রধান। ওকে, এরপর আসো, এই সমাসে যখন তুমি ব্যাস বাক্য করবা তখন তোমাকে ও যুক্ত করতে হবে, অথবা এবং যুক্ত করতে পারো, অথবা আরো যুক্ত করতে পারো, যে কোনো একটা। আমরা আমাদের পড়ার সুবিধার্থে আমরা সব জায়গাতে ও যুক্ত করব। তাহলে মা ও বাবা, এটার ব্যাস বাক্য হবে কি? মা ও বাবা। মা ও বাবা ইজ ইকুয়াল মা বাবা ইজ ইকুয়াল মা বাবা। তাহলে আমাকে একটু বলো তো, এই যে ব্যাপারটা, এইটাকে আমি কি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি? বলো তো ভাইয়া, যে মা বাবা, মা ও বাবা, মা বাবা, মা ও বাবা। ওকে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আলোচনা ক্লিয়ার কিনা বলো? ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা এরকম আরো অনেকগুলো সমাস দেখি যেগুলো দ্বন্দ্ব সমাস। যেমন খেয়াল করে দেখো, বাবা মেয়ে কোন সমাস? দ্বন্দ্ব সমাস, কারণ বাবাকেও বোঝাচ্ছে মেয়েকেও বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমি যদি বলি যে 9 6, তাহলে 9 কেও বোঝাচ্ছে 6 কেও বোঝাচ্ছে। আমি যদি বলি যে আয় ব্যয়, তাহলে আয় কেও বোঝাচ্ছে ব্যয় কেও বোঝাচ্ছে। যদি বলি জমা খরচ, তাহলে জমা কেও বোঝাচ্ছে খরচ কেও বোঝাচ্ছে। যদি বলি, খেয়াল করো, যদি বলি যে ব্যবসা বাণিজ্য, তাহলে ব্যবসা কেও বুঝায় আবার কি বুঝায়? বাণিজ্য কেও বুঝায়। 2টা পদের অর্থ প্রদান। এখন ব্যাস বাক্য করো, জাস্ট ও যুক্ত করে দাও। মা ও বাবা, 9 ও 6, আয় ও ব্যয়, জমা ও খরচ, ব্যবসা ও বাণিজ্য। কথা কি বুঝতে পারছো? তাহলে খুবই সহজ। এরপর খেয়াল করে দেখো, আমি বললাম যে দেশে বিদেশে। এখন দেশে বিদেশে, দেখো দেশে বিদেশে বলতে দেশকেও বুঝায় আবার বিদেশকেও বুঝায়, দেশে বিদেশে। এরপর দেখো আমি যদি বলি যে জলে স্থলে, তাহলে এখানে দেখো জলকে বুঝায় আবার স্থলকেও বুঝায়। যদি বলি যে হাতে কলমে, তাহলে এখানে হাতকেও বুঝায় আবার এখানে কলমকেও বুঝায়। তাহলে দেখো হাতে কলমে 2 পদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। যদি বলি যে জিন পরি, তাহলে দেখো এখানে জিনকেও বুঝায় আবার খেয়াল করে দেখো এখানে পরিকেও বুঝায়। ব্যাস বাক্য করো, জিন ও পরি, জিন ও পরি। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম। মাঝে মধ্যে এই সমাসে খেয়াল করো, মাঝে মধ্যে দ্বন্দ্ব সমাসে 2 এর অধিক পদ থাকে। মাঝে মধ্যে দ্বন্দ্ব সমাসে কি থাকে? 2 এর অধিক পদ থাকে। তো 2 এর অধিক পদ থাকলে সেটা দ্বন্দ্ব সমাস। যেমন এখানে দেখো 3টা পদ, 1 2 3। এখন এটার ব্যাস বাক্য করো, জাস্ট ওই যে শেষের যে পদ সেটার আগে ও যুক্ত করবা। সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি ও গোলাম, ঠিক আছে। সাহেব বিবি ও গোলাম, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সাহেব বিবি ও গোলাম, ঠিক আছে। সাহেব বিবি ও গোলাম, তাহলে এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর আসো, মাঝে মধ্যে 2 এর অধিক পদও থাকতে পারে, মানে 2 প্লাসও থাকতে পারে আবার 2 মাইনাসও থাকতে পারে, মানে 2 এর অধিক পদ, মানে 2 এর থেকে কম পদও থাকতে পারে। যেমন 2 এর থেকে কম পদ মানে কি? যেমন দম্পতি। এখন দম্পতি দেখো এখানে পদ কিন্তু একটা, তো একটা পদ হলেও সেটা দ্বন্দ্ব সমাস। সমাসে একটাই সমাস যেখানে একটা পদ থাকে এবং সেটা দ্বন্দ্ব সমাস। তাহলে দম্পতি, দম্পতি মানে কি? জায়া, জায়া মানে কি? বউ, ও পতি, পতি মানে কি? স্বামী। তাহলে দম্পতি এটা কোন সমাস? জায়া ও পতি দম্পতি। খুবই সিম্পল। আচ্ছা, এইবার যদি বুঝো তাহলে আমরা একটু চলে যাই কিছু দ্বন্দ্ব সমাসের টাইপ দেখি,
আমাদের বিগত সালে যেগুলো পরীক্ষাতে আসছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত দম্পতি। এখন ব্যাস বাক্য সহ নির্ণয় করো। দিনাজপুর বোর্ড 2022, বই ও পুস্তক দিনাজপুর বোর্ড 2022, ওহি নকুল দিনাজপুর বোর্ড 2022, এরপর হচ্ছে পদ্মা মেঘনা যমুনা কুমিল্লা বোর্ড 2022। এটা সরি ওহি নকুল এটা হচ্ছে যশোর বোর্ড 2022। তাহলে এটার ব্যাস বাক্য সহ সমাসগুলো নির্ণয় করো। বুঝার অপেক্ষায় রাখে না যে এগুলো তোমরা বুঝতে পারতেছো। কথা কি বুঝছো? ওকে, অহিনকুল মানে হচ্ছে ভীষণ শত্রুতা, মানে সাপ বেজি বলে না, সাপে নেউলে। ওকে, নকুল মানে হচ্ছে বেজি। হ্যাঁ, নকুল মানে হচ্ছে বেজি। ব্যাস বাক্য করো। নকুল মানে বেজি, নকুল মানে কি বেজি, আর ওহি মানে সাপ, সাপ বেজি। দ্রুত কথা কি বুঝছো না বুঝো নাই? লেখাপড়া হবে, হবে, লেখাও পড়া, লেখাও পড়া, জামা কাপড়, কাপড় চোপড়, সবই সবই দ্বন্দ্ব সমাস। আচ্ছা, বই পুস্তক। ওকে, তাহলে খুবই সিম্পল, সবগুলো দ্বন্দ্ব সমাস। তাহলে ব্যাস বাক্য করো, জায়া ও পতি। ওকে, ব্যাস বাক্য করে ফেললা। বই পুস্তক কি হবে? বই ও পুস্তক। ওকে, ওহি নকুল কি হবে? ওহি, ওহি মানে সাপ, ও নকুল, নকুল মানে বেজি। ওকে, দ্বন্দ্ব সমাস। পদ্মা মেঘনা যমুনা, পদ্মা কমা মেঘনা ও যমুনা। শেষ। এখন এটা লিখবা, খুব সুন্দর করে লিখবা। ফরম্যাটটা তোমাদেরকে শেষে দেখাবো। এখানে হচ্ছে সমাস, এখানে হচ্ছে ব্যাস বাক্য, এখানে হচ্ছে কোন সমাস। ধরো এই যে দম্পতি, এখানে লিখবা দম্পতি। হ্যাঁ, তো এটার ব্যাস বাক্য কি? জায়া ও পতি। এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখে দিবে। জামাই বউ, বাবা মা, দাদা দাদি, নানা নানি, মামা মামি, সব দ্বন্দ্ব সমাস, সব দ্বন্দ্ব সমাস। ওকে, ক্লিয়ার। এবং দ্বন্দ্ব সমাসের যখন তুমি এরকম যখন লিখতে যাও তখন সাধারণত কি থাকে? এখানে তো এই যে এটা তো ব্যাস বাক্য করেই দেওয়া আছে, এটা মিস্টেক। ওকে, এইবার বলো দ্বন্দ্ব সমাস কি ক্লিয়ার? বলো তো, বলো। একটু পর্যন্ত কি আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? বাচ্চারা তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো তো ভাইয়া প্লিজ। টাকা পয়সা, টাকা ও পয়সা। ওকে, খাতা কলম, খাতা ও কলম। ক্লিয়ার? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এইবার আসো আমরা সমাসের আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্বিগু সমাস। আচ্ছা বলো তো, দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রদান? উভয় পদ। কিন্তু এই দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রদান। দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রদান? পরপদের অর্থের প্রাধান্য পায়। খুবই সহজ, খুব ভালো করে বুঝো। দ্বিগু সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়। এখন এই যে দ্বিগু, দ্বি মানে হচ্ছে দুই, দুই একটা সংখ্যা না? এই সমাসের শুরুতে সংখ্যাও থাকে। তাহলে আমরা বলতে পারি যে সমাসের শুরুতে সংখ্যা থাকে এবং পরপদের প্রাধান্য পায়, সেটা দ্বিগু সমাস। আচ্ছা, এইবার চলো আমরা কনসেপ্টটা ভালো করে বুঝি। যেমন খেয়াল করে দেখো, চৌরাস্তা। এখন দেখো শুরুতে সংখ্যা আছে না নাই? দুইটা কথা। দ্বিগু সমাস দুইটা কথা মাথায় রাখবা। নাম্বার ওয়ান, এটা শুরুতে সংখ্যা থাকবে। নাম্বার টু, এখানে পরপদের প্রাধান্য পাবে। নাম্বার ওয়ান, শুরুতে সংখ্যা থাকবে। নাম্বার টু, পরপদের প্রাধান্য পাবে। যেমন খেয়াল করে দেখো, যেমন দেখো শুরুতে চার সংখ্যা আছে, আছে না নাই? আছে। এরপর আচ্ছা, চৌরাস্তা বলতে কি চারকে বুঝায় না রাস্তাকে বুঝায়? অবশ্যই পরপদ রাস্তাকে বুঝায়। তার মানে 100% এটা দ্বিগু সমাস। যেমন খেয়াল করে দেখো, পঞ্চনদ, শুরুতে সংখ্যা আছে। এখন পঞ্চনদ বলতে কিন্তু নদকে বুঝায়, নদ। ত্রিফলা, দেখো ত্রিফলা বলতে কিন্তু ফলকে বুঝায়, মানে তিনটা ফল। নবরত্ন, নবরত্ন বলতে কি বুঝায়? 9টা রত্নকে বুঝায়, পরপদ রত্নের প্রাধান্য পাচ্ছে। কথা কি বুঝা গেছে না বুঝো নাই? ষড়ঋতু, ষড়ঋতু বলতে কি বুঝায়? ঋতুকে বুঝায়, শুরুতে সংখ্যা আছে। সপ্তডিঙ্গা, সপ্ত মানে কি? 7, ডিঙ্গা মানে হচ্ছে নৌকা, তাহলে সপ্তডিঙ্গা বলতে নৌকাকে বুঝায়। বলতে পারি সপ্তাহ, সপ্তাহ, অহ মানে হচ্ছে দিন, তাহলে 7টা দিনকে বুঝাচ্ছে, পরপদ অহকে বুঝাচ্ছে। শতাব্দী, শতাব্দী বলতে কি বুঝায় বলো? অব্ধকে বুঝায়। কি বুঝায়? অব্ধকে বুঝায়। অব্ধ মানে কি? বছর। অব্দ মানে কি বলো? অব্দ মানে বছর।
তাহলে এই যে যখন পরপদের প্রাধান্য পাবে এবং শুরুতে যদি সংখ্যা থাকে সেটা হচ্ছে দ্বিগু সমাস। এখন ব্যাস বাক্য কিভাবে করবা? দ্বিগু সমাসের ব্যাস বাক্যে সবসময় সমাহার যুক্ত হয়। সমাহার, দ্বিগু সমাসের ব্যাস বাক্যে সবসময় সমাহার যুক্ত হয়। তাহলে চৌরাস্তা, এটার ব্যাস বাক্য হবে 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার। ওকে, তাহলে পঞ্চনদ কি হবে? পঞ্চ নদের সমাহার। তাহলে ত্রিফলা কি হবে? 3 ফলের সমাহার। নবরত্ন 9 রত্নের সমাহার। শতাব্দী শত অব্দের সমাহার। ষড়ঋতু 6 ঋতুর সমাহার। সপ্তডিঙ্গা 7টি ডিঙ্গের সমাহার বা সপ্তডিঙ্গের সমাহার। সপ্তাহ সপ্ত অহের সমাহার। আমি কি বুঝাইতে পারছি বলো তো? আমি কি দ্বিগু সমাসটা তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? ত্রিমোহনী ত্রিমোহনার সমাহার। ক্লিয়ার? বইতে আরো অনেক উদাহরণ আছে, যদিও আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে দিছি। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। 13 নদী 13 নদী সমাহার। ভেরি গুড, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো চলো এবার আমরা একটু দেখি বিগত সালে আমাদের এখান থেকে কি টাইপসের প্রশ্ন আসছে। তো দেখো যা যা আসে সবগুলো মোটামুটি আমি তোমাদেরকে পড়াই দিছি। রাজশাহী বোর্ড 2023-22 তেপান্তর নবরত্ন শতাব্দী সবগুলো পড়াই দিছি, একটু সলভ করে নাও। সবগুলো পড়াই দিছি, একটু সলভ করে নাও, সমাজগুলো একটু সলভ করে নাও। তোমাদের কি কারো, তোমাকে কি লিখছো এমডি আহাদ, তোমাকে রে কারো ভিডিও কি জাপসা দেখায়? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। তেপান্তর কি? তেপান্তর মানে হচ্ছে 3টা প্রান্তর, 3 প্রান্তর, প্রান্তর 3 প্রান্তর। তাহলে বুঝতে পারতেছো, দেখো একটা জিনিস, সপ্তডিঙ্গা বলতে ডিঙ্গা বা নৌকাকে বোঝাচ্ছে, তেপান্তর বলতে প্রান্তরকে বোঝাচ্ছে, নবরত্ন বলতে 9কে বোঝাচ্ছে, শতাব্দী বলতে অব্দকে বোঝাচ্ছে। তার মানে সবগুলো শুরুতে সংখ্যা আছে এবং সবগুলো পরপদের অর্থপ্রদান, সুতরাং চিন্তা ছাড়া সবগুলো দ্বিগু সমাস। এখন ব্যাস বাক্য করো। সপ্ত ডিঙ্গার সমাহার, জাস্ট শেষে সমাহার যুক্ত করবা, খেল খতম। তাহলে তেপান্তর কি হবে বলো? 3 প্রান্তরের সমাহার, 3 প্রান্তরের সমাহার। আচ্ছা, এরপর দেখো নবরত্ন 9 রত্নের সমাহার, বুঝছো? এরপর দেখো শতাব্দী শত অব্দের সমাহার, সমাহার, বুঝছো? শেষ। এবার বলো বুঝছো কিনা, কেমন দিলাম বলো? ক্লিয়ার? ওকে, শেষ। 3 প্রান্তর, প্রান্তরের সমাহার। হ্যাঁ, 3 প্রান্তরের সমাহার। প্রান্তর না, এটা প্রান্তর হবে। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ক্লিয়ার। সমাহার আর সমষ্টি কি একই, তবে সমাহার লিখবা। হ্যাঁ, সমষ্টি লিখবা না, সমাহার লিখবা, অবশ্যই সমাহার লিখবা। আচ্ছা, এইবার চলো আমরা আরেকটা সমাস পড়ি, সেটা হচ্ছে নিত্য সমাস। একদম খুব সহজ, এটা খুবই সহজ, অত্যন্ত সহজ। এই সমাসের শেষে যদি কখনো দেখো মাত্র থাকে আর কেবল থাকে, সেটা চোখ বন্ধ করে নিত্য সমাস। মাত্র আর কেবল থাকলে নিত্য সমাস। যেমন খেয়াল করে দেখো, হতে পারে নাম মাত্র, যেমন খেয়াল করে দর্শন মাত্র, দর্শন মাত্র, যেমন হতে পারে চাহিবা মাত্র। ঠিক আছে, এরপর আসো, মাত্র থাকতে পারে, এরপর হচ্ছে অন্তর থাকবে, মাত্র আর অন্তর। যেমন খেয়াল করে দেখো গ্রামান্তর, দেখো গ্রামান্তর, যেমন খেয়াল করো দেশান্তর, যেমন খেয়াল করো কালান্তর, যেমন রূপান্তর, আরো হতে পারে যুগান্তর, ডট ডট ডট, অনেক কিছু। এখন মনে রাখবা, যদি শেষে অন্তর থাকে তাহলে ব্যাস বাক্যে আসবে অন্য। শেষে যেগুলোর অন্তর থাকে সেগুলো ব্যাস বাক্যের শুরুতে আসবে অন্য। যেমন গ্রামান্তর, এটার ব্যাস বাক্য হচ্ছে অন্য গ্রাম। আচ্ছা, এরপর খেয়াল করো দেশান্তর, এটার ব্যাস বাক্য হচ্ছে অন্য দেশ, বুঝছো? তাহলে রূপান্তর, এটার ব্যাস বাক্য হবে অন্য রূপ। তাহলে অন্য থাকলে ব্যাস বাক্যের শুরুতে, অন্তর থাকলে ব্যাস বাক্যের শুরুতে অন্য আসবে।
আর মাত্র থাকলে ব্যাস বাক্যের শুরুতে কেবল আসবে। তাহলে দেখো নামমাত্র কেবল নাম, দর্শন মাত্র কেবল দর্শন। ঠিক আছে, তাহলে এটা কি হবে? চাহিবা মাত্র কেবল চাহিবা। বলো তো নিত্য সমাস ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার? বলো, কথা বলো, কথা বলো। দরকার হলে স্ক্রিনশট নিয়ে দিবা ঠাস করে, আমি একটু সরে গেলে স্ক্রিনশট নিয়ে দিবা, অথবা দু একটা উদাহরণ নোট করে রাখো। ওকে, এবার চলো আমরা একটু দেখি যে আসলে আমাদের পরীক্ষাতে কি টাইপ সেখান থেকে প্রশ্ন আসছে। দেখো, গ্রামান্তর ঢাকা বোর্ড 22, গ্রামান্তর সিলেট বোর্ড 22, গৃহান্তর দিনাজপুর বোর্ড 22, যুগান্তর এগুলোই আসে। সবগুলো তোমাদের এই সিরিজে যা আছে সবগুলো অন্তর দিয়ে আসে। মানে ওই যে মাত্র, নামমাত্র, কেবল মাত্র, বলা মাত্র, এগুলো সাধারণত বোর্ডে খুব কম আসে। যেগুলো অন্তর দিয়ে আসে এগুলো। তাহলে ব্যাচ বাক্য করো। চাহিবা মাত্র কেবল চাহিবা। সপ্তাহটা কি হবে? সপ্তাহ হচ্ছে সপ্তাহ অহের সমাহার। অহ মানে হচ্ছে দিন। ভিডিও আটকে যাচ্ছে। আরেকটা বলতেছে তানভীর ভাই নেট খারাপ। আমার নেট খারাপ? কি রে ভাই, তোমাদের জন্য এত কিছু করি আমি, তবুও আমি আমার প্রাপ্য ইয়েটা তোমাদের কাছে পাই না। তোমাদের জন্য আমি কি না করছি বলো? কি না করছি? তোমাদের জন্য আমি বাসাতে 70,000 টাকা খরচ করে এই রুমে আমি এসি লাগাইছি। কার জন্য? কেন? তোমাদের জন্য। তোমাদের জন্য লাগাইছি। এই যে তোমরা, আমি যখন ক্লাস নিব আমি রিল্যাক্সে যাতে ভালোভাবে ক্লাস নিতে পারি এই জন্য, আর আমি ভালোভাবে ক্লাস নিলে তোমরা ভালোটা পাবা এই জন্যই তো আমি লাগাইছি এসিটা 70,000 টাকা দিয়ে। উদ্দেশ্য কি? তোমরা ভালো করে পড়তে পারবা, শিখতে পারবা, ভালোভাবে জানতে পারবা, এটাই আমার উদ্দেশ্য। তোমাদের জন্য আমি প্রায় তোমার 80,000 টাকা খরচ করে আমার বাসাতে আইপিএস লাগাইছি। কেন? যাতে বিদ্যুৎ চলে গেলেও যাতে তোমরা ভালোভাবে যাতে ক্লাস করতে পারো, তোমাদের ক্লাস যাতে মিস না হয়, এই জন্য আমি 80,000 টাকা খরচ করছি, আইপিএস লাগাইছি। কেন? তোমাদের জন্য। যদিও আমার সব রুমে বাতি টাতি জ্বলে, যাই হোক সেটা বিষয় না, উদ্দেশ্য কিন্তু তোমরা। ওকে, বুঝছো বুঝছো? আচ্ছা, তাহলে গ্রামান্তর অন্য গ্রাম, তারপর কি গৃহান্তর অন্য গৃহ, অন্য গৃহ। তাহলে এটা কি হবে? যোগান্তর অন্য যোগ, অন্য যোগ। শেষ। বুঝছো বুঝছো? আচ্ছা, এইবার আমরা মোটামুটি একটু পর্যন্ত বুঝাইতে পারছি তোমাদেরকে, তাই না? এখন চলো একটা জোস জিনিস আমরা এখন পড়িব। এই আমি কি বেশি দ্রুত পড়াচ্ছি? হ্যাঁ, 3টে সমাস কিন্তু শেষ। এখন অনেকে বলবে কি যে ভাইয়া অনেক দ্রুত পড়াইছে। না, এটা কিন্তু বলা চলবে না। আমি তোমাকে বুঝাইতে পারতেছি কিনা এটা হচ্ছে বিষয়, বুঝছো? আচ্ছা, বুঝছো? ওকে, আচ্ছা এইবার চলো উল্টাপাল্টা কথা বলি না। ক্লাসে ভাই বুঝছি ভাই অস্থির বুঝছি, কিন্তু বাইরে গিয়ে বদনাম করো। অভিশাপ তাদের উপর যারা এই কাজ করে। কত সুন্দর করে তোমাদেরকে বুঝে আর তোমরা উল্টাপাল্টা কাজ করো সব। আচ্ছা, এইবার চলো আমরা কর্মধারয় সমাস করবো। হ্যাঁ, এটা একটু বড় সমাস, তাই এটা একটু ধৈর্য দিয়ে তোমাকে শিখতে হবে। কর্মধারয়, হ্যাঁ। আচ্ছা, এখন কর্মধারয় সমাসটা কি? এই সমাসও সবসময় পরপদের প্রাধান্য পায়, তবে এই সমাসটা মোট 5 ধরনের হয়। এই সমাসটা কয় ধরনের হয় বলতো? 5 ধরনের। তার ভিতর নাম্বার 1 একটা হচ্ছে উপমান কর্মধারয়, নাম্বার 2 উপমিত কর্মধারয়, উপমিত, নাম্বার 3 রূপক কর্মধারয়, নাম্বার 4 তারপর হচ্ছে কি মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয়, হ্যাঁ, কর্মধারয়। এরপর হচ্ছে কি নাম্বার 5 সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয়, কর্মধারয়। তাহলে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, তারপর হচ্ছে কি মধ্যপদ লোপী কর্মধারয়, এরপর হচ্ছে সাধারণ কর্মধারয়। এই হচ্ছে 5 ধরনের। এখন এটা 5 ধরনের 5 প্রকার সমাস, এটাতে একটু সময় লাগবে, তাই না?
তো একটু সময় দিতে হবে। তোমরা কি রাজি? আমি কি শুরু করবো? ভাইয়া বলো তো। ভাই ব্যাস বাক্য পারি না অনেক সময়। আয় হায় তিলক তোমার তিথি, কেন পারো না? তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তুমি পারবা। তুমি আরেকটু চেষ্টা করো, আরেকটু পড়াশোনা করো, তুমি অবশ্যই পারবা, এবং আমার সাথে থাকো। কথা কি বুঝতে পারছো? এবং আমার দিকে তাকিয়ে থাকো, তাহলে ভালো করে বুঝবা। ওকে, ভেরি গুড। তাহলে আমরা শুরু করি। ধৈর্য ধরে সময় দিয়ে জিনিসটা আমরা শিখবো, একবার পড়বো আজীবন। এবং ভাই বিশ্বাস করো, বি অনেস্ট, অ্যাডমিশন সময় আসলে তোমরা আমার কাছে অনেকে পড়বা না, আমি জানি। এবং এই যে তোমাদেরকে যে পড়াচ্ছে, এগুলো তোমরা XYZ সিসি কোচিং এর বিসি ভাইয়ের কাছে তখন চলে যাবা, এটা একটা ভুল কাজ করবা। অ্যাডমিশন সময় এই যে আমি যে পড়াইতেছি, একাডেমিকে পড়ছো আমার কাছে, বেসিক বানাই দিছি আমি, পড়াইছি আমি, বাংলা পড়াইছি আমি, ফার্স্ট পেপার পড়াইছি আমি, আমার তো একটা অবদান আছে। বেসিক বানাই দিলাম আমি, স্ট্রং করে বেসিক স্ট্রং করে দিলাম আমি। আর অ্যাডমিশনে চলে গেলে কার কাছে? সিসি কোচিং এর বিসি ভাইয়া। ভাইয়ের কাছে গেলে তো ভাইয়া তো আমি আমার যে ফরম্যাট, ওই ফরম্যাটে তো ভাইয়া পড়াবে না রে বাবা, তাই না? পড়াবে বলো? তুমি যার কাছে আগ থেকে পড়ছো তার কাছে তুমি অ্যাডমিশন তো বিশাল সমুদ্র। এখানে শব্দ ভান্ডার আছে, প্রত্যয় আছে, কারক আছে, কত কিছু আছে, ধ্বনি আছে, নত্যসত্য বিধান, সন্ধি, এগুলো তো তোমরা পড়োই না। তো এখন এই যে অন্য আরেকজনের কাছে যখন পড়তে যাবা, তখন তো ধরাটা খাবা। আমার কাছে পড়ছো একরকম, কিন্তু সে দেখা যায় অন্যরকম পড়াইতেছে। আবেগপ্রবণ হওয়া যাবে না ভাইয়া। আবার আসবা, ঠিক আছে? অগ্রিম মার্কেটিং করে দিলাম, আবার আসবা, আবার উপকৃত হবা। কথা কি বুঝতে পারছো? আবার আসবা। আমি কিন্তু সর্বোচ্চটা দিয়ে পড়াচ্ছি। এখন এবার পড়াচ্ছি, অ্যাডমিশনে গেলে আর সমাজ পড়া লাগবে না। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো, ভাই আমি আবার অ্যাডমিশন আপনার কাছে কেন আসবো? আসবা, কারণ আমি সবটা এই জন্য ঢেলে দিচ্ছি যে অ্যাডমিশনে সব টপিক তুমি তো আমার পাবা না। তুমি কি এখন কি তোমাকে কি করছো আমি কারক পড়াবো না, তোমাকে আবার আসতে হবে। তোমরা আসিও, আমার দরজা তোমাদের জন্য সবসময় খোলা। 2 টাকা বেশি হোক কম হোক, আসবা। ওকে, ঠিক আছে। এবার আসো, অ্যাডমিশনে তোমাদের জন্য খুব সুন্দর একটা কোর্স নামাবো, তোমরা সবাই ভর্তি হয়ে যাও। অগ্রিম মার্কেটিং করে নিলাম। আচ্ছা, এবার চলো আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ, যাত্রা আমাদের বিজ্ঞাপন বিরতি শেষ, এবার আমরা আবার পড়াশোনা করি। নাম্বার 1, উপমান কর্মদ্বারয়। উপমান কর্মদ্বারয়। তো মনে রাখবা, এই যে সমাজটা আছে, তো আটকে যাচ্ছে নাকি? সবকিছু ঠিকঠাক আছে? ওকে, ঠিক আছে। ওকে, এইবার আমরা উপমান কর্মদ্বারয়। হ্যাঁ, উপমান কর্মদ্বারয় সমাজটা এটা কিভাবে, এটা আসলে কি? খুব সিম্পল। এই যে সমাজটা আছে উপমান কর্মদ্বারয়, এটা সবসময় জীবনমুখী, সত্য হবে। সত্য, সরি আমি সত্য লিখতে গিয়ে মিথ্যা লিখে ফেললাম। এটা কি হবে? এটা সবসময় সত্য সমাস হবে। এবং এই যে সমাজটা আছে, এই সমাজটার প্রথম যে পদ সেটা নাউন হয়, এবং পরের পদ যেটা সেটা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয়, এবং এটা সবসময় সত্য হয়। যেমন খেয়াল করে দেখো, রক্ত লাল। আচ্ছা, এটা কি মিথ্যা না সত্য? বলো। সত্য। ধনুক বাঁকা। আচ্ছা, এটা কি সত্য না মিথ্যা? ধনুক কিন্তু সবসময় বাঁকা হয়, ধনুক এরকম হয়, বাঁকা হয়। শশ ব্যস্ত। শশ মানে কি জানো? খরগোশ। এখন খরগোশ কিন্তু সবসময় ব্যস্ত হয়। খরগোশ কখনো কি কোনো জায়গায় স্থির থাকে না, ও এখানে যায় ওখানে যায়, ও কিন্তু সবসময় ব্যস্ত। আচ্ছা, এরপর দেখো কাজল কালো। দেখো কাজল কিন্তু সবসময় কি হয় বলতো? কাজল সবসময় কালো হয়। এরপর দেখো তুষার। তুষার শুভ্র। তুষার মানে তো বরফ, শুভ্র মানে কি? সাদা। এখন বরফ কিন্তু সবসময় সাদা হয়। এবার তুমি খেয়াল করে দেখো, এই যে দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ যেটা বললাম, এটা মিলাই নাও। দেখো রক্ত, এটা কিন্তু নাউন। লাল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, দেখছো? এরপর দেখো ধনুক, এটা কিন্তু নাউন। বাঁকা, এটা আবার অ্যাডজেক্টিভ। এরপর দেখো শশ মানে কি? খরগোশ, এটা নাউন। ব্যস্ত, এটা আবার অ্যাডজেক্টিভ। কাজল, এটা নাউন। কালো, এটা অ্যাডজেক্টিভ। এইভাবে সবগুলো দেখা হয়েছে, সিম্পল। এখন ড্যাশ বাক্য কিভাবে করবা? যখন ড্যাশ বাক্য করবা, তখন এই দুইটা পদের মাঝখানে ন্যায় আসবে। দুইটা পদের মাঝখানে কি আসবে বলতো? ন্যায় আসবে। এইটা একটা পদ হবে, আর এইটা একটা পদ হবে, দুইটা পদের মাঝখানে ন্যায় আসবে। তাহলে রক্ত লাল, এটার ব্যাস বাক্য কি হবে বলতো? রক্তের ন্যায় লাল। তাহলে ধনুক বাঁকা, এটার ব্যাস বাক্য কি হবে? ধনুকের মতো বা ন্যায় বাঁকা। ধনুকের ন্যায় বাঁকা হয়ে গেল। এরপর দেখো শশ ব্যস্ত, এটা কি হবে? শশকের ন্যায় ব্যস্ত। ওকে, এরপর হচ্ছে কাজল কালো, এটা কি হবে? কাজলের ন্যায় কালো। হয়ে গেল, শেষ। পারবা কিনা বলো তো? এর থেকে সহজ আর কিছু আছে বলো? এই কথা বলো, পারবা? হিতাশা ইসলাম, আপনার বাসায় চলে আসবো ইনশাআল্লাহ। এটা করা যাবে না, বাসায় আসা যাবে না।
অনলাইনে পড়তে হবে, তাই না? তুমি বেশি আবেগপ্রবণ হয়ে বাসায় চলে আসলে তো খুবই বিপদ। হ্যাঁ, পরে এত এত বিপদ কে সামলাবে? এমনি অনেক বিপদের মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো, তাহলে বুঝছো? বুঝছো? আমাকে একটু বলো তো ভাইয়া, বুঝছো কিনা? ওকে, ঠিক আছে। আচ্ছা, গেল উপমান। এইবার আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উপমিত কর্মদ্বারয়। উপমিত কর্মদ্বারয় এটা ঠিক বিপরীত। উপমিতটা হবে মিথ্যা। কি হবে বলো? মিথ্যা। আর কমেন্ট করিস না ভাই, কমেন্ট করলে তোমার মোডটা অন্যদিকে চলে যায়। তুমি একদম মানে কমেন্টটা সাইডে সরাই দিয়ে তুমি আমার দিকে তাকাই, জিনিসটা ভালো করে বুঝো, কাজে লাগবে। হ্যাঁ, কমেন্ট করবে না, কমেন্ট করলে তোমার মানে তোমার মস্তিষ্ক অন্যদিকে চলে যাবে। তাহলে উপমিত এটা প্রথমত হচ্ছে এটা মিথ্যা হবে। এন্ড আমরা যদি দেখি উপমিততে দুইটাই নাউন হয়, অর্থাৎ নাউন প্লাস নাউন হয়। যেমন খেয়াল করো, তোমাকে কেউ একজন বললো, কোনো ছেলেকে কোনো মেয়ে যদি বলে, তোমাকে বললো, ধরো এখানে তোমরা যে ছেলেরা আছো, কোনো মেয়ে তোমাকে যদি বলে যে সিংহ পুরুষ, ওগো শুনছো তুমি সিংহ পুরুষ, তাই না? তুমি কোনো একটা মেয়ের কোনো কাজ করে দিলা, হ্যাঁ, যে কোনো একটা কাজ, তখন তোমাকে বললো সিংহ পুরুষ, তুমি তো খুশি হয়ে যাবা। আল্লাহ সিংহ পুরুষ বলছে, ও মাই গড, সিংহ পুরুষ, এটাকে মানা যায়? সে আমাকে সিংহ পুরুষ, তোমার তো দেখা ঘুমিয়ে আসবে না। বাট সিংহ পুরুষ কি কখনো সিংহ হয়? এটা কি সত্য? পুরুষ পুরুষ, সিংহ সিংহ, সিংহ কখনোই পুরুষ হয় না। বলো হয়? আমি কি বুঝাইতে পারছি? হয় না। তাহলে এটা মিথ্যা। তোমাকে কেউ যদি সিংহ পুরুষ বলো, খুশি হওয়ার দরকার নেই যে আমি পুরুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এখানে আবার সিংহ কোথা থেকে আসবে? পুরুষ পুরুষ, সিংহ আলাদা জিনিস। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এরকম অনেক বীর পুরুষ, কা পুরুষ, আসো, আরো অনেক ধরনের পুরুষ এখন মার্কেটে আছে। যাই হোক, তো সব পুরুষ কিন্তু আবার উপমিত কর্মদ্বারে হবে না, কারণ সিংহ এটা কখনো পুরুষ হয় না, এই জন্য এটা মিথ্যা। এবং তুমি দেখো, সিংহ এটা কিন্তু বিশেষ্য পদ, পুরুষ এটাও বিশেষ্য পদ, তাই না? আচ্ছা, এরপর চাঁদ মুখ। মেয়েদেরকে অনেক সময় বলে যে চাঁদ মুখ, না, চাঁদ মুখ, দেখো মুখ 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 এটা কখনো কি হয় না বলতো? মুখ এটা কখনো চাঁদের মতো হয় না, এটা মিথ্যা। অধর পল্লব, অধর মানে হচ্ছে ঠোঁট, পল্লব মানে কি বলো? পল্লব মানে হচ্ছে পাতা, তাহলে ঠোঁট কখনো পাতার মতো হয় না। বাহুলতা, বাহু মানে কি বলতো? এই যে বাহু, হাতের বাহু, এখন বাহু কখনো কি হয় না বলতো? লতার মতো হয় না। কথা কি বুঝতে পারছো? বাহু কখনো লতার মতো হয় না। দেখো সবগুলো কিন্তু নাউন, সবগুলো কি নাউন। আচ্ছা, এরপর দেখো চরণ কোমল, চরণ কোমল। আচ্ছা দেখো, চরণ কোমল, এখন চরণ মানে কি? পা, চরণ কোমল, চরণ মানে পা, পা কি কখনো নরম? কোমল মানে হচ্ছে নরম, পা কি কখনো নরম হয়? হয় না, পা কিন্তু শক্ত হয়, তাই না? ওকে, তাহলে বুঝতে পারছো? এইবার আসো, এখন আগেরটা তো তোমাদেরকে নিশ্চয়ই পড়াইছি যে ন্যায়টা মাঝে বসে। এই যে দেখো, ন্যায়টা কোথায় বসে বলতো? মাঝে। বাট এইবার ন্যায়টা বসে কিন্তু শেষে। উপমিততে ন্যায়টা কোথায় বসে? ন্যায় বসে শেষে, দুটোতে ন্যায় বসে। উপমানে ন্যায় বসে মিডলে, আর এখানে বসবে শেষে। তাহলে সিংহ পুরুষ, এটার ব্যাস বাক্য হচ্ছে পুরুষ, দেখো, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। এখন অনেকে এখানে বলতে পারো, ভাইয়া এটা সিংহ পুরুষের ন্যায় কেন হলো না? সিংহ পুরুষের ন্যায়, তাই না? সিংহ পুরুষের ন্যায়, কথা ভালো করে বুঝো। তাহলে পুরুষ সিংহের ন্যায়, এখন বলো তো কোনটা ঠিক? এখন তুমি কি কাকে তুলনা করতেছো? নিঃসন্দেহে পুরুষকে সিংহের সাথে তুলনা করতেছো। ভাইয়া মনে রাখবা, যাকে তুলনা করো সে আগে বসে, যাকে তুলনা করে সে আগে বসে। তাহলে তুমি তুলনা করতেছো পুরুষকে কার সাথে? সিংহের সাথে, তাহলে পুরুষ আগে বসবে, পুরুষ সিংহের ন্যায়। আচ্ছা, এইবার তুমি বলো তো এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য কি হবে? চাঁদ মুখের ন্যায় নাকি মুখ চাঁদের ন্যায়? বলো। এখন আগে বুঝতে হবে কাকে তুলনা করতেছো। তুলনা করতেছো মুখকে চাঁদের সাথে, রাইট? তাহলে মুখ আগে চলে আসবে, হবে কি বলতো? মুখ চাঁদের ন্যায়। ওকে, ন্যায়টা শেষে বসছে। এখন অধর পল্লব, অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা। এবার 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 খেয়াল করো, এবার খেয়াল করো। এখন তুমি কি ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছো না পাতাকে ঠোঁটের সাথে তুলনা করতেছো? কথা বুঝো ভালো করে। অবশ্যই তুমি কিন্তু এবার ঠোঁটকে তুমি পাতার সাথে তুলনা করতেছো, যে ঠোঁট যেমন মানে পাতা যেমন এরকম হয়, একটু বাঁকানো হয়, ঠোঁটও এরকম। তাহলে এখন তুমি ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছো, তাহলে এখন কিন্তু যেভাবে আছে ওভাবে হবে, অর্থাৎ অধর পল্লবের ন্যায়। এবার বাকিগুলো তোমরা করো তো, দেখো পারো কিনা।
বাকি যে দুটো তোমরা করো। মুখ চন্দ্রের ন্যায়, তখন কিন্তু মুখ চন্দ্র হবে, হ্যাঁ, বা চন্দ্রমুখ। ভাই আজকে কেমন জানি জন্ডিসের রোগীর মতো দেখাচ্ছে। না ওটা না, মানে আমাদের ডিভাইসে যখন ক্লাস নেই তখন অনেক বেশি লাল দেখায়, অনেক বেশি লাল দেখায়, বুঝছো, মানে এটা অনেকটা ফিল্টার করা সিস্টেম আছে আর কি। মানে আমি যে আসলে আমার আসল রংটা যে কেমন এটা যাতে পাবলিক ধরতে না পারে, বুঝছো, এই জন্য। লাইভ ক্লাস ছবিতে আমাকে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে এই এবার বাবু বাহুলতা, এখন তুমি মানে বাহুকে তুলনা করতেছো, তাহলে কি হবে বলো? বাহু লতার নেই, বাহুকে লতার সাথে তুলনা করতেছো। চরণ কোমল মানে কি? এটাও কি হবে? চরণকে কোমলের সাথে, মানে নরম, তাহলে চরণ কোমলের নেই, মানে চরণ কোমলের নেই মানে নরম। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার বলো তো উপমিতটা কি তোমাদের কাছে কি ক্লিয়ার? বলো উপমিত কি ক্লিয়ার? উপমিত ক্লিয়ার? উপমিত ক্লিয়ার? কোমল চরণের নেই, এর নাম কি? এর নাম কি? তাসলিমা তাসনিম বিল্লাহ, কোমল চরণের নেই। কোমল চরণ উল্টা কেন লিখছে বলো তো? আইকিউ এত দুর্বল হইলে হইব? আচ্ছা ঠিক আছে, ওকে। এইবার আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, রূপক কর্মধারয় সমাস। তো এই সমাসের থিমটা হচ্ছে, এই সমাসের প্রথম যে পদ সেটা হচ্ছে অদৃশ্যমান হবে, অদৃশ্য, এবং পরে যে পদ সেটা দৃশ্যমান। মানে একটা পদ অদৃশ্যমান হয় আর একটা পদ হয় দৃশ্যমান, বুঝছো? একটা পদ অদৃশ্যমান হয় এবং আরেকটা পদ দৃশ্যমান হয়। হ্যাঁ, আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি। যেমন মন মাঝি, এখন খেয়াল করে দেখো, মন এটা কিন্তু অদৃশ্যমান, মন কিন্তু দেখা যায় না, দেখা যায়? দেখা যায় না। মাঝি এটা কিন্তু দৃশ্যমান, দেখো রূপক কর্মধারয় সমাস। বিষাদ, বিষাদ মানে কি? দুঃখ। সিন্ধু, সিন্ধু মানে কি? সাগর, তাহলে বিষাদ দেখা যায় না, সাগর দেখা যায়। বিদ্যা সাগর, বিদ্যা কিন্তু দেখা যায় না, সাগর দেখা যায়। জ্ঞান বৃক্ষ, জ্ঞান কিন্তু দেখা যায় না, বৃক্ষ দেখা যায়। জীবন প্রদীপ, জীবন কিন্তু দেখা যায় না, প্রদীপ দেখা যায়। তাহলে কোন সমাস? কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। আবার বলছি মন দেখা যায় না, মাঝি দেখা যায়। বিষাদ দেখা যায় না, সিন্ধু দেখা যায়। বিদ্যা দেখা যায় না, সাগর দেখা যায়। জ্ঞান দেখা যায় না, বৃক্ষ দেখা যায়। জীবন দেখা যায় না, প্রদীপ, প্রদীপ মানে বাতি, বাতি দেখা যায়। এখন রূপক কর্মধারয় সমাস ব্যাস বাক্য করতে গেলে মাঝখানে দুইটা পদের মাঝখানে রূপ আসবে, রূপক রূপ, রূপক রূপ। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমরা পারো না কেন জানো? তোমরা পারো না এই কারণে যে তোমরা সমাস দেখে দেখে, তোমরা ব্যাস বাক্য দেখে, তোমাদেরকে স্কুল কলেজে পড়ায় কি, সিসি কোচিং এর বিসি ভাইয়া কি পড়ায়, যে যেই সমাসের মাঝে রূপ থাকে সেটা রূপক কর্মধারয় সমাস। খুব ভালো করে বুঝো। ধরো আমি বললাম যে মন রূপ মাঝি, মন রূপ মাঝি, এটা রূপক কর্মধারয় সমাস, মন মাঝি। ভাইরে পরীক্ষাতে তো মন রূপ মাঝি এটা আসে না, বলো আসে? পরীক্ষাতে আসে মন মাঝি। এখন মন মাঝি দেখে তো বুঝবা না যে এই মন মাঝির ভিতরে আগুন আছে না রূপ আছে, এটা বুঝবা? বুঝবা না। তো কাজেই তোমাকে আগে, আমি কিন্তু আগে এই যে সমস্ত পদ দেখবা, সমাস নির্ণয় করবে, সেই ফরম্যাটটা শিখাচ্ছি তোমাদেরকে। অনেকেই বলে যে যেই সমাসের মাঝে ন্যায় থাকে সেটা উপমান, যেই সমাসের শেষে ন্যায় থাকে সেটা উপমিত। আরে বাবা, ন্যায় মাঝে না শেষে সেটা তো পরীক্ষার হলে দেখা যাবে না। পরীক্ষার হলে কি ব্যাস বাক্য দেয়? আমাকে বলো, পরীক্ষার হলে কি ব্যাস বাক্য দেয়? দেয় না। পরীক্ষার হলে দেয় সমস্ত পদ। কাজেই তোমাকে সমস্ত পদ দেখে তোমাকে সমাস নির্ণয় করতে হবে। এখন এগুলো এইবার তুমি কিন্তু সবগুলোর ব্যাস বাক্য নির্ণয় করতে পারবা। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। বিদ্যাসাগর, বিদ্যারূপ সাগর। বলো, এই যে দেখো মন মাঝি, হ্যাঁ, ইস্পিতা আদনান, বিষাদ রূপ সিন্ধু, বিদ্যারূপ সাগর, জ্ঞান রূপ বৃক্ষ, জীবন রূপ প্রদীপ। ভেরি গুড। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ভেরি গুড। ভাই সমাস না পড়ে মুখস্থ গুলো পড়লে হয় না? কি বলে, সমাস না পড়ে যদি মুখস্থ গুলো হইলে হয়ে যায়, তাহলে আমি এখানে এসে পড়ানোর দরকার কি? আমি কি এখন পর্যন্ত কোথাও কোনো ফরম্যাট দেখাইছি যে মুখস্থ? কয় হাজার, কত হাজার হাজার সমাস আছে, তুমি কয়টা মুখস্থ করবা?
কয়টা মুখস্থ করবা? কয়টা মুখস্থ করবা? এই ধরনের কথাবার্তা বলিও না, বুঝছো? হঠাৎ করে দেখা যাবে যে আমার মুখটা খারাপ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আজকে শুক্রবার দিন তো, কাজে এগুলো বলবা না, এগুলো বলবা, এগুলো হারাম। অ্যাটলিস্ট ক্লাসে বলবা না, ঠাস করে সাথে সাথে মাথা হয়ে যাবে গরম, তখন কিন্তু কিছু করার থাকবে না। তো বুঝছো, এরকম হুটহাট কথাবার্তা বলে মাথা গরম করিও না। আচ্ছা, এখন তাহলে আমরা এগুলো বুঝতে পারছি, ওকে ফাইন, সবগুলো আমরা পারছি, জাস্ট দুইটার মাঝখানে রূপ বসাই দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার আসো মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়টা কি? এই সমাসের মাঝের থেকে পদটা লোপ পড়ে। যেমন খেয়াল করে দেখো, সিংহাসন। এখন সিংহাসন, এটার ব্যাস বাক্য করো তো, দেখো পারো কিনা, খুব ভালো করে বুঝো। সিংহাসন মানে কি? সিংহ চিহ্নিত আসন, তাই না? দেখো, সিংহাসন মানে হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখন খেয়াল করো, সিংহাসন মানে সিংহ চিহ্নিত আসন। এই যে দেখো মাঝখান থেকে পদটা লোপ পড়ছে, তার মানে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি যে, ধরো আমি বললাম চাল কুমড়া, তাহলে চাল কুমড়া মানে কি? দেখো, চাল কুমড়া এটা হচ্ছে চালে জন্মানো কুমড়া, জন্মানো কুমড়া। তাহলে খেয়াল করে দেখো, চালে জন্মানো কুমড়া, এই যে দেখো জন্মানো, দেখো মাঝখান থেকে কি হচ্ছে? পদ লোপ পাচ্ছে। দেখো মানি ব্যাগ, মানি ব্যাগ, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে বলো? মানি রাখার ব্যাগ, এই যে দেখো মাঝখান থেকে রাখার পদটা লোপ পাচ্ছে। বুঝছো? অর্থাৎ এই সমাজটাতে তুমি ব্যাস বাক্য করতে গেলে মাঝখানে পদটা লোপ পায়। মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ। বুঝছো? ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। আচ্ছা, এরপর দেখো পলান্ন, পলান্ন, পল মানে মাংস, অন্ন মানে খাবার, তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? পল মিশ্রিত খাবার। দেখো শিক্ষামন্ত্রী, এখন শিক্ষামন্ত্রী মানে কি বলো? শিক্ষামন্ত্রী মানে হচ্ছে শিক্ষা বিষয়ক মন্ত্রী, এই যে মাঝখান থেকে বিষয়ক পদটা কি হচ্ছে? লোপ পাচ্ছে। আচ্ছা বলো তো, এই ফরম্যাটটা কি বুঝতে পারছো? এখন কি ঠিক আছে বলো? ভাই ক্লাস আটকে গেছে, ক্লাস আটকে গেছে, আমার একটা কল আসছিল, এই জন্য ক্লাস আটকে গেছে। হোপফুলি এখন ঠিক আছে। শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী যা আছে, হ্যাঁ। ধর্মঘট, এটা কি হবে বলো? ধর্ম ঘট, ধর্ম রক্ষার্থে ঘট, ধর্মঘট, ধর্ম রক্ষার্থে ঘট। যেখানে ছিলাম যে যেটা, এটা কি বলো? যিনি, এরপর হচ্ছে যিনি তিনি, অর্থাৎ এটার ব্যাস বাক্য করতে গেলে যে, যিনি, তিনি এগুলো চলে আসে। যে, যিনি, তিনি, এরপর হচ্ছে কি? যা, এরপর হচ্ছে যা তা, এটাও আসে, হ্যাঁ। এই টাইপের যেগুলো চলে আসে, কথা কি বুঝতে পারছো? তো এরকম আসলে সেগুলো হচ্ছে, সেগুলো কর্মধারয় সমাস। এটা কি সাধারণ কর্মধারয় সমাস বলে আর কি, এটাও কর্মধারয় সমাস, হ্যাঁ। আটকে যাচ্ছে, ঠিক আছে, তো একটু কল আসছিল, আমি পরে ইয়ে করে দিছি। আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি। যেমন দেখো জজ সাহেব, এখন এটার ব্যাস বাক্য কি হবে? আচ্ছা, জজ সাহেব খুবই সিম্পল, কি হবে বলতো? যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। বুঝছো? তার মানে জজ সাহেব এটা কি বলো? কর্মধারয় সমাস। চালাক চতুর, চালাক চতুর, এখন তুমি কোন জোড়াটা বসাবা বলো? এখন কি বলবো যিনি চালাক তিনি চতুর? না, এখন বলবা যে চালাক, যে চালাক সেই চতুর, তাহলে কর্মধারয় সমাস, যে চালাক সেই চতুর। আচ্ছা, এরপর আসো কালো বাজার, কালো বাজার, তাহলে কি হবে বলতো? কালো যে বাজার, কালো যে বাজার, হ্যাঁ। এরপর আসো আলু সিদ্ধ, আলু সিদ্ধ, তাহলে এটা কি হবে? সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। আমি কি বুঝাইতে পারছি? যে, সে, যা, তা ইত্যাদি যেগুলো আসে সেগুলোই আমাদের। এবার আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা একটু দেখি। আচ্ছা, এখন মিশ কালো, মিশ মানে কি তোমাদেরকে একটু বলে দিই। মিশ মানে হচ্ছে অন্ধকার, আধারকে বুঝায় আর কি, হ্যাঁ। মিশ কালো, রক্ত লাল, শশ ব্যস্ত, চরণ কোমল। আচ্ছা, এইবার একটু দেখো চরণ কোমল। এবার এগুলো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, কোনটা কোন সমাস, কোনটা কি সেটা আইডেন্টিফাই করো দ্রুত।
লেখা বোঝা যায় না, সুন্দর করে লিখিয়েন। আমার লেখা খারাপ, কিন্তু আমি পড়াই অনেক ভালো, বুঝছো? আর যা যা পড়াই সব মুখে বলে দিই, কাজেই আমার লেখা বোঝার দরকার নাই। আমি যা যা পড়াই সব কিন্তু মুখে বলি। আচ্ছা, তাহলে মিশ শব্দটা মূলত মিশির থেকে আসে। মিশির মানে হচ্ছে অন্ধকার। তাহলে কালো এটা কিন্তু ঠিক আছে, অন্ধকার এটা কিন্তু কালো। তার মানে এভাবেও বলা যায় যে মিশিরের ন্যায় কালো, এটা কি উপমান, কারণ এটা সত্য। আচ্ছা, বাকি সবগুলো আমরা সলভ করছি। রক্ত লাল, এটা কি হবে? উপমান। রক্তের ন্যায় লাল, ন্যায়টা মাঝে হবে, এটা কি হবে? উপমান। এরপর দেখো শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, এটার ব্যাস বাক্য শশ না, এটা হবে শশক। শশক মানে হচ্ছে খরগোশ, তাহলে কি হবে? শশকের ন্যায় ব্যস্ত। এরপর দেখো চরণ কোমল, চরণ মানে কি? পা, তাহলে এটা তো আমরা পড়লামই যে চরণ চরণ কোমলের ন্যায়, এটা কিন্তু আবার উপমিত। এটা কি? এটা উপমিত, কারণ এটা মিথ্যা। চরণ কখনো এর মতো হয় না, বুঝছো? ওকে, ভেরি গুড। রক্তলাল উপমিত না, রক্তলাল তো উপমান, এটা তো পড়াইছি, তাই না? আচ্ছা, বলো তো এগুলো কি বুঝতে পারছো? ঢাকা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, যশোর বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22, তোমরা কি, আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? পারবা? চলো আমরা আরো কিছু প্র্যাকটিস করি। শুধু কর্মধারয় সমাস লিখলে হবে না, সাধারণ কর্মধারয় সমাস তোমাদেরকে যেটা বলছি সেটা তুমি শুধু কর্মধারয় সমাস লিখিও। বাট কর্মধারয় সমাস কোন টাইপের, বাকি চারটা উপমান, উপমিত, মধ্যপদলোপী, কর্মধারয় তারপর হচ্ছে রূপক, এই চারটা অবশ্যই মেনশন করে লিখবা। বাট পারতেছো না সেটা আলাদা বিষয়, বাট অবশ্যই তোমরা পুরোটা লিখবা। হ্যাঁ, অবশ্যই পুরোটা লিখবা। আগে দুটো স্লাইড সামনে করেন। আচ্ছা, করতেছি, আগে শেষ করি, তারপর যে স্লাইড মিস হয়েছে সবগুলো স্লাইড তোমাদেরকে আবার দেখাই দিব। আচ্ছা, তো খেয়াল করো, এখানে বলছো কুসুম কোমল, কুসুম কোমল। এখন কোমল মানে কি? নরম। কুসুম মানে তো বুঝছো ডিমের কুসুম। বাহুলতা, এটা আমরা সলভ করছি। জ্যোৎস্না রাত, এখন জ্যোৎস্না রাত এটা কি হবে? খুব ভালো করে বুঝো। মন মাঝে, এটা আমরা সলভ করছি। এখন জ্যোৎস্না রাত এটা তোমাদেরকে একটু বলি। এখন জ্যোৎস্না রাত মানে কি? এটা ব্যাস বাক্য তুমি করো, কি হবে? জ্যোৎস্না, খেয়াল করো, জ্যোৎস্না শোভিত রাত মানে জ্যোৎস্না শোভিত, জ্যোৎস্না শোভিত অর্থাৎ জ্যোৎস্নার যে রাত আর কি, জ্যোৎস্না শোভিত রাত। তার মানে বুঝতে পারতেছো এখানে মাঝখান থেকে শোভিত এই পদটা বাদ যাচ্ছে, কাজে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি হবে? এটাও উপমান। কুসুমের, কুসুমের ন্যায় কোমল, কারণ কুসুম কিন্তু সবসময় কি হয় বলো? কোমল হয়, এটা সত্য। বাহুলতা, বাহুলতার ন্যায় উপমিত, বাহুলতার ন্যায়, সব আমি ক্লাস কন্টেন্টেই সব আমি পড়াই দিই। মন মাঝি কি হবে? মন রূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, মন রূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। বে চারটার ক পারলে ভালো হয় না, খ নাম্বার তো সমস্যা থাকে। বুঝি নাই কি? চারের ক পাল। আচ্ছা, বুঝছো বুঝছো? ওকে। আচ্ছা, এইবার বলো তো কর্মধারয় সমাসটা কি তোমাদের কাছে ক্লিয়ার? বলো তো ভাইয়া, আমি কি তোমাদেরকে কর্মধারয় সমাসটা কি ক্লিয়ারলি বুঝাইতে পারছি? বলো। ভাইয়া আনসার কেমন লিখবো দেখেন, আনসার কেমন লিখবে দেখেন, আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি আমি তোমাদেরকে এগুলো সলভ করাবো, যদি তোমাদেরকে এগুলো সলভ করাবো, বাট তোমরা দেখলে পারবা আর কি। আচ্ছা, তোমরা একজন প্রশ্ন করছো যে ভাই আনসার কিভাবে, আমি একটু দেখি যে আনসারের নমুনাটা তোমাদের কাছে থাকলে তখন তোমরা ইজিলি আরো, আনসারের নমুনাটা আমার কাছে আছে কিনা আমি একটু দেখি, হোপফুলি থাকার কথা। ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ, এই যে দেখো দেখো আছে, এই যে দেখো, এই যে এভাবে লিখবে আর কি, বক্স করে, অথবা বক্স না থাকলে ইয়ে করে এভাবে লিখবে। এই যে প্রদত্ত শব্দ অর্থাৎ নির্বৃক্ষ, তাহলে ব্যাসবাক্য, এরপর হচ্ছে সমাসের নাম। শতবর্ষ ব্যাসবাক্য সমাসের নাম, হরতাল, শত রক্তারক্তি, বুঝছো? এইভাবে লিখবা। ফরম্যাটটা কি ধরতে পারছো? এইভাবে। এখন তোমার হাতে যদি সময় থাকে বক্স করে লিখবা, বক্স করে না লিখলে ডিরেক্ট প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম এটা লিখে এরকম একটা ইয়ে দিয়ে, এরকম দিয়ে দিয়ে লিখে ফেলবা, শেষ, একই জিনিস। জ্যোৎস্না রাতটা কি হবে তাহলে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। জ্যোৎস্না শোভিত রাত, মাঝখানে যে শোভিত যে পদটা আছে এটা বাদ পড়ছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো? বলো ফরম্যাটটা কি, আমি কি বুঝাইতে পারছি? ফাইন।
এবার আসো এটা, এই যে দেখো দেখো কতগুলো, দেখো এটা আমি নিজে নিজে লিখে লিখে তোমাদেরকে বুঝিয়েছি, দেখছো একদম প্র্যাকটিক্যাল জিনিস, এই যে দেখছো, জাস্ট অবাক, দেখছো কোনো স্লাইড নাই, কিচ্ছু নাই, হ্যাঁ লিখে 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 তোমাদেরকে বুঝাইছি। এই জিনিসটা কই পাওয়া বলো ভাইয়া? এখন অনলাইন মার্কেটে সব চলে স্লাইডের উপর দিয়ে, খালি কাজ থেকে কাজ, স্লাইড কি হবে, স্লাইডেই যদি দুনিয়া সবকিছু লেখা থাকে তাহলে স্টুডেন্ট পড়ানোর দরকার কি? কিছু জায়গাতে আছে স্লাইডের দরকার হয়, কিন্তু ব্যাকরণ পড়াতে গেলে ওরকম স্লাইড লাগে না। এই যে এখন দাও 1-1.5 বছরই না স্মার্ট বোর্ড বাইরেছে, তার আগে তো যোগের পর যোগ, যোগের পর যোগ, এটা বেশি বলে ফেলছি, যাই হোক একটা দীর্ঘ সময় তো অফলাইনে কিংবা অনলাইনে হোয়াইট বোর্ডেই চালাই দিছি, তখন তো স্লাইড লাইট এগুলো চিন্তাও ছিল না, কল্পনাতেও ছিল না যে স্লাইড লাইট এগুলো আছে। আচ্ছা এখন মধ্যপদ লুপি এটা দেখো নাই, এই যে মধ্যপদ লুপি, এটা এই স্লাইডটা দেখো, মাঝখান থেকে এই যে পদ লোপ পায়, সবগুলো মাঝখান থেকে পদ বাদ পড়ে। সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ দিলাম না, জজ সাহেব, কালো বাজার, আলু সিদ্ধ, এগুলোই হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, মানে বেশ বাক্যে যে, যিনি, তিনি, যা, তা ইত্যাদি। হ্যাঁ ভাইয়া সমাজের কি প্রকারের নামও কি লিখতে হবে? হ্যাঁ অবশ্যই, এই যে তোমাদেরকে না দেখাইলাম কোন সমাস সেটা লিখবা। ভাইয়া ক্লাস আর কতক্ষণ চলবে? আজকে স্টপ, আজকে স্টপ, অনেক পড়ে ফেলছো, আর পড়ার দরকার নাই। হ্যাঁ আজকে স্টপ। নিত্যটা আবার বলেন, পড়াইছি তো, যে সমাসের শেষে মাত্র থাকে, যে সমাসের শেষে অন্তর থাকে, সেটা নিত্য সমাস। ভাইয়া কি সমাসের সবটুকু কমপ্লিট করে দিবেন? আমি তো কমপ্লিট করাবো, আমি ছাড়া তোমাদের আর কে পড়ায় বাংলা? ঠিক আছে ওকে, তাহলে বলো তো আজকের ক্লাসটা কেমন লাগছে ভাইয়া, বলো তো আজকের ক্লাসটা কি বুঝতে পারছো? আজকের ক্লাসটা কেমন লাগছে বলো তো? আবার বলছি এই যে ফরম্যাটটা দেখে নাও, এই ফরম্যাট, এগুলো শেষে গেলে আমরা অনেকগুলো, যে তোমাদের জন্য অনেকগুলো বোর্ডের প্রশ্ন রেডি করে রাখছি, এন্ড আমরা মানে ক্লাসের শেষে আমরা আবার এই বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করব। হ্যাঁ বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করব। ভাইয়া মধ্যপদ লুপি স্লাইডটা কি? ওটা দেখিনি, নেট প্রবলেম। এই যে মধ্যপদ লুপি স্লাইডটা, এটা এই স্লাইডটা, এই যে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই যে মাঝখান থেকে পদ লোপ পড়ছে, চাল কুমড়া, চালে জন্মানো কুমড়া, মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ, এইভাবে। ঠিক আছে আচ্ছা রূপকটা আরেকবার, রূপকটা কই জানি ছিল, এই যে রূপক, যে সমাসের প্রথম পদটা অদৃশ্যমান হয় এবং পরের পদটা দৃশ্যমান হয়, যেমন মন রূপ মাঝি, বিষাদ রূপ সিন্ধু, বিদ্যা রূপ সাগর, জ্ঞান রূপ বৃক্ষ। ঠিক আছে জ্ঞান, তারপর হচ্ছে কি জীবন রূপ প্রদীপ। আবার কবে ক্লাস? রুটিনে যেই দিন আছে সেই দিনই ক্লাস হবে। এই সজীব শেখ, তুমি কি বুঝতে পারছো রূপক কর্মধারী সমাজটা? সজীব শেখ ক্লিয়ার? একাডেমিকের জন্য কোন বই শেষ টাইমে পড়ার জন্য? যে কোনো বই পড়ে নাও তুমি, রয়েল, লেকচার, পাঞ্জেরি, XYZ যে কোনো বই পড়ে নাও, যেটা ভালো হয় একটা পড়ে নিলে হবে, সব বই মোটামুটি সেম। সাধারণ কর্মধারী সমাজটা আবার বলেন। সাধারণ কর্মধারী সমাজটা হচ্ছে যে সমাজের শেষে বলছিলাম যে কি থাকে, যে সমাজের শেষে এরকম এই যে মানে ব্যাস বাক্যে যে, যিনি, তিনি, যা, তা ইত্যাদি থাকে, যেমন জজ সাহেব, যিনি জজ, তিনি সাহেব, এই যে দেখো যিনি, তিনি আছে। হ্যাঁ তারপরে চালাক চতুর, যে চালাক সেই চতুর, এরকম যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাধারণ কর্মধারী সমাস। আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, যদি রাইটিং অংশের ক্লাসটা সাজেশন দিতেন দিব, আগে ব্যাকরণের এগুলো যেগুলো কন্টেন্ট বুঝার আছে সেগুলো শেষ করি। হ্যাঁ ব্যদিক সমাসের 7 ডিঙের সমাহার লিখলে হবে, হবে সমস্যা নাই, 7 ডিঙের সমাহার কিংবা 7 ডিঙের সমাহার যাই লিখো সমস্যা নাই। ঝালমুড়ি কিভাবে হবে? ঝাল মিশ্রিত মুড়ি, ঝালমুড়ি মানে কি? ঝাল মিশ্রিত মুড়ি, মধ্যপদলুপি কর্মধারয় সমাস। ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, মধ্যপদলুপি কর্মধারয় সমাস। কয়টা ক্লাসে শেষ হবে? আশা করি ইনশাল্লাহ 3টা ক্লাসে শেষ করে দিব সমাস। 3টা ক্লাস লাগবে স্যার, আমি এসেছি 25 কিন্তু তবুও এই কোর্স করতেছি। ভেরি গুড। দ্বন্দ্ব সমাসের কি শুধু দ্বন্দ্ব সমাস লেখা হবে? না, বইতে অনেক প্রকার আছে, এগুলো তোমাদের লাগবে না। মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, তারপর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। হ্যাঁ এগুলো লাগবে না তোমাদের, একশেষ দ্বন্দ্ব এগুলো লাগবেই না, এগুলো অ্যাডমিশনে গেলে পড়বা। একাডেমিকে দ্বন্দ্ব সমাসের কোনো প্রকার লেখার আগে না, জাস্ট দ্বন্দ্ব সমাস, জাস্ট দ্বন্দ্ব সমাস। যদি দরকার হতো তাহলে আমি পড়াইতাম, এটা দরকার নাই, এই জন্য আমি এটা ক্লাসে বলিই নাই যে দ্বন্দ্ব সমাসের ক্লাসিফিকেশন আছে, অনেক ক্লাসিফিকেশন আছে, বাট এটা তোমার দরকারই নাই, এই জন্য আমি এটা ক্লাসে বলিই নাই। ঠিক আছে ওকে, তো ভালো থাকবা, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।